माय डियर स्टूडेंट्स, आज आमी तुम्हादेरके स्त्रीलिंगधर बा फिमेल गैमेटोफाइट निये पढ़ाबो। स्त्रीलिंगधर बा फिमेल गैमेटोफाइट बा भ्रूणस्थली এটা কোথায় হয় এবং কেমন ভাবে হয় সেটা দেখো। আমাদের যে গর্ভকেশর চক্র আছে তার গঠনগত একক হচ্ছে গর্ভপত্র। তো গর্ভকেশর চক্রের তিনটে অংশ আছে, একটা হচ্ছে গর্ভমুণ্ড, একটা হচ্ছে গর্ভদণ্ড, আর একটা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক। এই ডিম্বকের মধ্যেই আমাদের স্ত্রীরেণু সৃষ্টি হয় এবং পরবর্তী দিনে সেই স্ত্রীরেণু থেকে স্ত্রী গ্যামেটোফাইট অর্থাৎ আমাদের ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট সৃষ্টি হয়। তো আমাদের যে ডিম্বাশয়ের ভিতরে ডিম্বক আছে, এই ডিম্বকের মধ্যে থাকে ভ্রূণপোষক কলা। এই যে ভ্রূণপোষক কলাটা দেখছো, এইগুলো হচ্ছে ভ্রূণপোষক কলার কোষগুলো। এই ভ্রূণপোষক কলার কোষগুলোর মধ্যে একটা কোষ বেশ বড় আকৃতির হয় এবং সেই কোষটা অন্যান্য কোষের তুলনায় ঘন সাইটোপ্লাজম যুক্ত হয় এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়। তো ভ্রূণপোষক কলার মধ্যে যে কোষটা বড় হয় সেই কোষটার নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়াম কোষ। এটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, 2N প্রকৃতির হয়। তো এই ভ্রূণপোষক কলার মধ্যে বৃহত্তম কোষটা আর্কিস্পোরিয়াম কোষ, সেই কোষটা আড়াআড়িভাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয় এবং দুটো কোষ তৈরি করে। বাইরের দিকে যে কোষটা তৈরি হয় তার নাম হচ্ছে প্রাথমিক প্রান্তীয় কোষ বা প্রাইমারি প্যারাইটাল কোষ, এটা ডিপ্লয়েড। ভেতরের দিকের যে কোষটা হয় তার নাম হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস কোষ বা প্রাথমিক রেণুধারণ কোষ, এটাও হচ্ছে 2N। তাহলে আমরা দেখলাম ভ্রূণপোষক কলার মধ্যে যে বড় কোষটা ছিল আর্কিস্পোরিয়াম কোষ, সেটা আড়াআড়িভাবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দুটো ডিপ্লয়েড কোষ তৈরি করলো, প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রাথমিক রেণুধারণ কোষ। এগুলোর আরেকটাগুলো নাম আছে। প্রাথমিক প্রান্তীয় কোষকে প্রাইমারি প্যারাইটাল কোষও বলা হয়, আর প্রাথমিক রেণুধারণ কোষকে প্রাইমারি স্পোরোজেনাস কোষ বলা হয় থাকে। তো এই প্যারাইটাল কোষটা আমাদের ডিম্বকের প্রাচীর তৈরি করতে সাহায্য করে এবং আমাদের ডিম্বকের দুটো প্রাচীর তৈরি করে। আর যেটা প্রাইমারি স্পোরোজেনাস কোষ তৈরি হলো ডিপ্লয়েড, এই কোষটা বৃদ্ধি পেয়ে আমাদের তৈরি করলো কি না হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদার সেল MMC। তাহলে এই যে মাদার সেল অর্থাৎ স্ত্রীরেণু মাতৃকোষ তৈরি হলো, এটাও ডিপ্লয়েড। এটা আমাদের এই প্রাইমারি স্পোরোজেনাস সেলটা বৃদ্ধি পেয়ে স্ত্রীরেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদার সেল তৈরি করল। স্ত্রীরেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদার সেল মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে স্ত্রীরেণু তৈরি করল। এই 4টে স্ত্রীরেণুর মধ্যে যে 3টে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত অর্থাৎ উপরের দিকে অবস্থিত, সেই 3টে স্ত্রীরেণু ধ্বংস হয়ে গেল বা বিলুপ্ত হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। ডিম্বক মূলের দিকে যে স্ত্রীরেণুটা তৈরি হলো, সেই স্ত্রীরেণুটাই একমাত্র সক্রিয় স্ত্রীরেণু হিসেবে রয়ে গেল। এবং এইভাবে যে আমাদের স্ত্রীরেণু তৈরি হলো, এই পদ্ধতিটাকে বলা হয় থাকে কি না মেগাস্পোরোজেনেসিস। অর্থাৎ একটা আমাদের ভ্রূণপোষক কোষের থেকে বারবার বিভাজনের মাধ্যমে যেটা তৈরি হলো সেটা কি না হচ্ছে স্ত্রীরেণু, অর্থাৎ স্ত্রীরেণু সৃষ্টি হওয়াকে বলা থাকে মেগাস্পোরোজেনেসিস। এই মেগাস্পোরোজেনেসিস হয়ে যাওয়ার পরে যে ঘটনাটা শুরু হলো সেটা হচ্ছে মেগাগ্যামেটোজেনেসিস। অর্থাৎ এই স্ত্রীলিঙ্গধর সৃষ্টির দুটো পর্যায় হচ্ছে, একটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস, পরের ঘটনাটা হচ্ছে মেগাগ্যামেটোজেনেসিস। শুধুমাত্র ডিম্বক মূলের দিকে তৈরি হওয়া স্ত্রীরেণুটা সক্রিয় স্ত্রীরেণু বা অ্যাক্টিভ স্ত্রীরেণু হিসেবে বেঁচে রইল। এই স্ত্রীরেণুটা কী হলো না এই স্ত্রীরেণুটা বৃদ্ধি পেল, সক্রিয় স্ত্রীরেণুটা এইভাবে বৃদ্ধি পেল, কিন্তু মিওসিসের মাধ্যমে তৈরি হয়েছে রেণুগুলো, তাই এগুলো হলো কি হাপ্লয়েড। এই রেণুর নিউক্লিয়াসটা হচ্ছে হাপ্লয়েড। এই রেণু নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কোষের দুই প্রান্তে অর্থাৎ আমাদের যে ডিম্বক রন্ধ্রের দিকে একটা এবং ডিম্বক মূলের দিকে একটা, দুটো নিউক্লিয়াসে বিভক্ত হয়ে গেল।
তাহলে একবার মাইটোসিস বিভাজন হলো কার, না সক্রিয় স্ত্রী রেণুর। সক্রিয় স্ত্রী রেণুটা নিজেই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষটার দুই প্রান্তে দুটো নিউক্লিয়াস তৈরি হলো। তারপর আর একবার মাইটোসিস বিভাজন হলো। এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে উপরের প্রান্তে দুটো কোষ তৈরি হলো, নিচের প্রান্তেও দুটো কোষ তৈরি হলো, অর্থাৎ আমাদের দেখা গেল যে 4টে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। শেষবারের মতো আর এবার মাইটোসিস কোষ বিভাজন হবে এবং এইখানে দেখা গেল যে 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছে। উপরে দুটোর থেকে আরও দুটো, নিচেও দুটোর থেকে আরও দুটো, অর্থাৎ টোটাল ডিম্বক রন্ধ্রের দিকে 4টে নিউক্লিয়াস এবং ডিম্বক মূলের দিকে 4টে নিউক্লিয়াস, এই 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন দেখতে পাওয়া গেল। এরপরে যে ঘটনাটা ঘটে যে দু প্রান্তর থেকে একটা করে হ্যাপ্লয়েড কোষ মধ্যে এসে অবস্থিত হয়। উপরের দিকে 3টে কোষ হয়, এই 3টে কোষের মধ্যে এই দুটো কোষকে বলা হয় থাকে সহকারী কোষ, বড় কোষটাকে বলা হয় থাকে ডিম্বাণু, সকলেই কিন্তু হ্যাপ্লয়েড। মধ্যবর্তী এই প্রান্ত থেকে একটা মধ্যেকে এসেছে, এই প্রান্ত থেকে একটা মধ্যেকে এসেছে, তারা দুজন মিলে এসে অবস্থান করে। তাদের প্রোটোপ্লাজমগুলো মিলে গেলেও নিউক্লিয়াসগুলো কিন্তু তখনও পর্যন্ত মিলিত হয় না। এই প্রকার অবস্থানটাকে N+N বলে, এটাকে বলা হয় থাকে মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াসও বলা হয়। নিচের দিকে যে 3টে কোষ থাকে এদেরকে বলা হয় থাকে প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ সমষ্টি বা প্রতিপাদ কোষ, এটাকে অ্যান্টিপোডাল কোষও বলা হয় থাকে, অ্যান্টিপোডাল সেলও বলে। তাহলে এই যে গঠনটা দেখা গেল, এই গঠনটাকেই পরবর্তী দিনে আমরা স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট বা ভ্রূণস্থলী বলবো। সেক্ষেত্রে কি হয় না, এই যে মধ্যবর্তী দুটো নিউক্লিয়াস এসেছে, নিউক্লিয়াসগুলোর মধ্যে মিলন হয়নি, তাদের প্রোটোপ্লাজমগুলোর মধ্যে মিলন ঘটেছে। এই অবস্থাতে দেখো এইখানে 7টা কোষ দেখাচ্ছে, উপরে 3টে, নিচে 3টে, মধ্যে একটা। তাহলে কোষ সংখ্যা হচ্ছে 7, কিন্তু নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে 8, উপরে 3টে, নিচে 3টে আর মধ্যে দুটো। তাহলে এই অবস্থাটাতে দেখতে পাওয়া যায় 7টা কোষ, 8টা নিউক্লিয়াস। পরবর্তী দিনে কি হয় না, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যায় এবং একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে, যাকে বলা হয় থাকে কি নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস এইগুলোই নিষেকের পরে সহকারী কোষগুলো ধ্বংস হয়ে যায়। ডিম্বাণুটা একটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে প্রথমে জাইগোট, পরবর্তী দিনে ভ্রূণ সৃষ্টি করে। প্রতিপাদ কোষগুলো ধ্বংস হয়ে যায় এবং নির্ণীত নিউক্লিয়াসটা যেটা ডিপ্লয়েড, এটা একটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে আমাদের শস্য কলা তৈরি করে। তাহলে ডিম্বাণু হ্যাপ্লয়েড, সহকারী কোষ হ্যাপ্লয়েড, নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড, প্রতিপাদ কোষ হ্যাপ্লয়েড। এই যে বিশেষ গঠনটা, এই বিশেষ গঠনকে বলা হয় থাকে কি স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট বা ভ্রূণস্থলী। এই গঠনটা সৃষ্টি হতে দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস, পরের ঘটনাটা হচ্ছে মেগাগেমেটোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস কেমনভাবে হলো না, আমাদের যে ভ্রূণ পোষক কলা যেটা ডিম্বকের মধ্যে ছিল, সেই ভ্রূণ পোষক কলার বিশেষ একটা কোষ বড় হয়ে ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়ে সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়ে আকৃতিতে বড় হয়ে তৈরি করলো কি না হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়াম সেল ডিপ্লয়েড। তার মাইটোসিস বিভাজন ঘটলো আড়াআড়িভাবে এবং দুটো আরও ডিপ্লয়েড কোষ তৈরি হলো, একটা প্রাথমিক প্রান্তীয় কোষ বা প্রাইমারি প্যারাইটাল কোষ, যেটা উপরের দিকে যে কোষটা বারবার বিভাজিত হয়ে ডিম্বকের প্রাচীর তৈরি করলো।
ভেতরের দিকে যে কোষটা তৈরি হলো তার নাম হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল বা প্রাথমিক রেণু ধারণ কোষ, যে কোষটা পরবর্তী দিনে বৃদ্ধি পেয়ে তৈরি করলো স্থির রেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদার সেল এমএমসি। তো সেই স্থির রেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদার সেল মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে আমাদের স্থির রেণু তৈরি করেছিল। তো 4টে স্থির রেণুর মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত 3টে স্থির রেণু নষ্ট হয়ে যায় এবং ডিম্বক মূলের দিকে থাকা স্থির রেণুটা সক্রিয় স্থির রেণু হিসেবে বাড়তে থাকে। পরবর্তী দিনে এই সক্রিয় স্থির রেণুই 3টে মাইটোসিস বিভাজিত হয়ে আমাদের এই ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর গঠন করে। প্রথমে যখন হাপ্লয়েড নিউক্লিয়াস একবার বিভাজিত হলো তখন দু প্রান্তের দিকে অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে একটা হাপ্লয়েড নিউক্লিয়াস এবং ডিম্বক মূলের দিকে একটা হাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করলো। পরবর্তী দিনে মাইটোসিস 2 হলো। মাইটোসিস 2 এর মাধ্যমে উপরের প্রান্তে 2টো কোষ, নিচের প্রান্তে আরও 2টো কোষ তৈরি হলো। পরবর্তী দিনে মাইটোসিস 3 হলো, তখন এই উপরের 2টোর থেকে 4টে, নিচের 2টোর থেকে 4টে কোষ তৈরি হলো। টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি হলো। তারপরের ক্ষেত্রে দেখা গেল যে এই প্রান্ত দিক থেকে একটা হাপ্লয়েড মধ্যে এলো এবং ডিম্বক মূলের দিক থেকে একটা হাপ্লয়েড মধ্যে এলো এবং তারা দুজন যুক্ত হলো, যেটা একটু আগে দেখিয়েছিলাম যে সেইখানে তারা মেরু নিউক্লিয়াস তৈরি করেছিল বা পোলার নিউক্লিয়াস তৈরি করেছিল। পরবর্তী দিনে সেই নিউক্লিয়াসগুলো আবার পরস্পরের সঙ্গে মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস সৃষ্টি করলো। উপরের দিকে যে 3টে কোষ রইল, 2টো সহকারী কোষ আর একটা ডিম্বাণু, এদের 3জনকে একত্রে বলা হয় থাকে গর্ভযন্ত্র। এদেরকে একত্রে বলা হয় থাকে গর্ভযন্ত্র। তাহলে গর্ভযন্ত্র জিনিসটা কি না, আমাদের ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টে কোষ থাকে, 2টো সহকারী কোষ এবং একটা ডিম্বাণু, 3জনে হাপ্লয়েড প্রকৃতির, তাদের একত্রে গর্ভযন্ত্র বলা হয় থাকে। মধ্যে থাকে নির্ণীত নিউক্লিয়াস, নিচে থাকে প্রতিপাদক কোষ। এই গঠনটাকে বলা হয় থাকে পরিণত স্ত্রীলিঙ্গধর। একেই ভ্রূণস্থলী বলে, একেই ফিমেল গ্যামেটোফাইট বলা হয় থাকে। তাহলে এই গঠনটা কোথায় থাকে? এই গঠনটা থাকে আমাদের ডিম্বকের ভিতরে। ডিম্বকের যে আস্তরণগুলো আছে এখানে দেখো, এটাকে যদি আমরা আস্তরণভাবে ধরি যে এটা ডিম্বকের আবরক, ডিম্বকের 2টো আবরক থাকে আর একটা আবরক বাইরের দিকে আঁকলাম। তার ভিতরে হচ্ছে ভ্রূণপোষক কলা, যে কোষগুলো থাকে যেগুলোর থেকে পুষ্টি পাওয়া যায়। তার ভিতরে থাকে ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর, যার উপরের দিকে 3টে কোষ, মধ্যে নির্ণীত নিউক্লিয়াস আর নিচে হচ্ছে অ্যান্টিপোডাল কোষ। এইটাকে বলা হয় থেকে স্ত্রীলিঙ্গধর, যা পুংলিঙ্গধরের সঙ্গে দ্বিনিষেকে অংশগ্রহণ করে। তাহলে আমরা স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট নিয়ে আজ পড়লাম। আগের দিন আমরা পুংলিঙ্গধর নিয়ে পড়েছি। এর পরের ক্লাস হবে কি না দ্বিনিষেক, অর্থাৎ পুংলিঙ্গধর এবং স্ত্রীলিঙ্গধরকে একত্রিতভাবে মিলন দেখব, নিষেক দেখব এবং নিষেক পরবর্তী যে ঘটনাগুলো ঘটে সেগুলো দেখব। তবে একটা কথা মনে রাখবে যে আমাদের স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট তৈরি হতে 2টো ঘটনা লাগছে। প্রথমে স্ত্রী রেণু তৈরি হওয়া বা মেগাস্পোরোজেনেসিস, তারপরের ঘটনাটা হচ্ছে মেগাগ্যামেটোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস এবং মেগাগ্যামেটোজেনেসিস গোটা ঘটনাগুলোই ডিম্বাশয়ের ভিতরে ডিম্বকের মধ্যে ঘটে।